ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকের সেকেন্ড এসএলএসটি 2025 চ্যালেঞ্জ মামলার রায় প্রকাশিত হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। তো এই রায়টি সকলের জন্য অবশ্যই হতাশাব্যঞ্জক। একদিকে যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদের কাছে এই রায়টি অপ্রত্যাশিত রায় এবং এই রায়টি তাদের হতাশার জন্ম দিয়েছে। পাশাপাশি যোগ্য ফ্রেশার ক্যান্ডিডেট যারা নিজেদের যোগ্যতা মান প্রমাণ করে আগামী দিনে শিক্ষক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন, তাদের কাছে আজকের এই রায়টি একটা চ্যালেঞ্জ স্বরূপ আগামী দিনে একটা অপ্রত্যাশিত জায়গা তৈরি করছে আপনাদের কাছে। কেন? কতকগুলি সীমাবদ্ধতা এই রায়ের মধ্যে আছে, সেটা জলের মতো পরিষ্কার। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরিপ্রেক্ষিতে এই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় একটা কন্ট্রাডিক্টরি জায়গার তৈরি করেছে, সেটা কিন্তু আপনাদের কাছে ক্ল্যারিফাই করব। জানি না, হয়তো এটা হতে পারে যে সুপ্রিম কোর্টের একটা চূড়ান্ত রায় বা অর্ডার ছিল, তাই হয়তো আমাদের এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনো মৌলিক সিদ্ধান্ত নিতে পিছুপা হয়েছে বা একটা জড়তার মধ্যে রয়েছে বলে সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারেনি। তো এই জায়গায় থেকে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিনে কোনো না কোনো পক্ষ সুপ্রিম কোর্টে কিন্তু যাবে, এটা জলের মতো পরিষ্কার। তো এই রায়ের সীমাবদ্ধতার যে দিকগুলি আছে সেগুলি আপনাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এক, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল যে অযোগ্যরা কোনোভাবে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, অতএব যোগ্যদের নিয়ে পৃথক কিন্তু আলাদা পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং সেই পরীক্ষার মাধ্যমে যোগ্যদের কিন্তু চাকরিতে পুনর্বহাল করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের সাথে একই সাথে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে 2025 সালের নতুন নিয়মে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল তার কিন্তু একটা ব্যতিক্রম জায়গা তৈরি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে 2016 সালের যে পুরানো নিয়ম লাগু ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু যোগ্য শিক্ষকদের পরীক্ষা নিতে হবে। কিন্তু আমরা দেখছি যে 2025 সালে নিউ সিলেকশন প্রসেস যে সরকার চালু করেছে, সেখানে অনেকগুলো নতুন নতুন নিয়ম অ্যাড হয়েছে, যেটা হচ্ছে যোগ্যদের স্বার্থের পরিপন্থী এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। তৃতীয়ত, 2016 সালের নিয়ম অনুযায়ী মাধ্যমিক থেকে আপ টু গ্র্যাজুয়েশন, মাধ্যমিক থেকে আপ টু মাস্টার ডিগ্রি এবং তার সাথে বিএড, প্রতিটি স্তরে স্তরে আলাদা আলাদাভাবে কিন্তু একাডেমিক যে কোয়ালিটি বা একাডেমিক যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী পার্ট কিন্তু করে নাম্বার ছিল। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই নিয়মের মোতাবেকে যদি পরীক্ষা নেওয়া হয় যোগ্য শিক্ষকদের, তাহলে কিন্তু ঠিক এবং পারফেক্ট, যেটা সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন জ্ঞাপন করে। কিন্তু আমরা নিউ নোটিফিকেশানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বার ধার্য করা হয়েছে এবং গ্র্যাজুয়েশনের নাম্বার যদি না হয় তাহলে মাস্টার ডিগ্রির জন্য যে নাম্বার পেয়েছে কোনো ক্যান্ডিডেট, সেই নাম্বারের ওপর কিন্তু একটা নাম্বার ধার্য করা হয়েছে একাডেমিক যোগ্যতার পরিপ্রেক্ষিতে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই যে নিউ নোটিফিকেশান অনুযায়ী 2016 প্যানেলের যারা যোগ্য শিক্ষক তাদের জন্য এই যে মার্ক ডিভিশন কিন্তু প্রযোজ্য নয়। এই জায়গায় থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু ভায়োলেট হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু স্পষ্ট বলা হয়েছে 2016 সালের যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু 2025 সালে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এলিজেবল। এটা কি আদৌ সম্ভবকর হয়েছে? না। কেন সম্ভবকর হয়নি? কারণ 2016 প্যানেলে অনেক ক্যান্ডিডেট যারা 45% নাম্বার একাডেমিক নাম্বার নিয়ে তারা কিন্তু চাকরির পরীক্ষাতে বসতে পেরেছিলেন এবং তারা কিন্তু চাকরিও পেয়েছেন। কিন্তু এই 2025 সালের যে নিউ নোটিফিকেশান অনুযায়ী এই সকল ক্যান্ডিডেটরা তারা কিন্তু কোনোভাবেই চাকরির পরীক্ষাতে বসতে পারছেন না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট 2016 সালের ক্যান্ডিডেটদেরকে, যোগ্য শিক্ষকদেরকে যে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল, কিন্তু সেই জায়গায় তারা কিন্তু কোনোভাবে বসতে পারছেন না।
অবশ্যই করে এই দিকটা কিন্তু দেখা উচিত ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেটা কিন্তু করা হয়নি। 2016 সালে বহু ওবিসি ক্যান্ডিডেট তারা একটা ন্যূনতম নাম্বার পেয়ে তারা কিন্তু চাকরির পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন, চাকরি ক্র্যাক করেছিলেন। কিন্তু বর্তমান এই নোটিফিকেশান অনুযায়ী ওবিসি মামলা কিন্তু এখন বিচারাধীন বিষয় বলে ওবিসিদের জন্য, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে নাম্বার রিল্যাক্সেশনের জায়গা বা ক্ষেত্র তৈরি করা হয়নি। ফলে 2016 সালের বহু ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। চাকরি পাওয়াটা বড় কথা নয়, চাকরির পরীক্ষায় বসা থেকে বঞ্চিত হয়েছে। এই দিকটা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেখেনি। 2016 সালে প্রতিটা সাবজেক্ট ভিত্তিক এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী প্রতিটা সাবজেক্টের জন্য পৃথক পৃথক ভ্যাকান্সি হয়েছিল এবং সেই ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটরা তারা কিন্তু চাকরি পেয়েছিলেন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই যে 2025 সালে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী যে ভ্যাকান্সিগুলো শো হয়েছে তার পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। এখন প্রশ্ন এলো যে একজন যোগ্য শিক্ষক তিনি তো একটা নির্দিষ্ট ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে তিনি চাকরি পেয়েছিলেন, সেই ভ্যাকান্সি যদি না থাকে, তার থেকে যদি কমে যায়, তাহলে আগামী দিনে একটা মামলার পরিস্থিতি তৈরি হতে পারে। একজন যোগ্য শিক্ষক তিনি বলতে পারেন যে আমি যে সময়ে পরীক্ষা দিয়েছিলাম, যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি আমি পাইনি, তার থেকে কমে গেছে, এই জন্য করে আমি ভালো পরীক্ষা দিয়েও, যোগ্যতার পরিচয় দিয়েও ভ্যাকান্সি স্বল্পতার জন্য আমি আমার প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছি। অ্যানথ্রোপোলজি, মিউজিক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হোম সায়েন্সের মতো কিছু ব্যতিক্রমী সাবজেক্টে 2016 সালে কিন্তু নিয়োগ হয়েছিল। তো অনেক যোগ্য শিক্ষক তারা যোগ্যতার পরিচয় দিয়ে এই ভ্যাকান্সিগুলো কিন্তু তারা পূরণ করেছিলেন। কিন্তু বর্তমানে আমরা 2025 সালে এসে যখন দেখতে পাচ্ছি এই ভ্যাকান্সিগুলো কিন্তু আর রোস্টার অনুযায়ী কিন্তু নেই। তাহলে সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে 2016 সালের যোগ্য শিক্ষকেরা 2025 সালে যদি বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করেন, তাহলে কি আদৌ তারা চাকরি পাবেন? ভ্যাকান্সি নেই তো কোন ভ্যাকান্সির এগেনস্টে তারা পরীক্ষা দেবেন? তো এই জায়গাটা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণের দরকার ছিল। আজকের যে রায়টা প্রকাশিত হয়েছে, কোনো না কোনো পক্ষ অবশ্যই করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে। আর যোগ্য শিক্ষকেরা তারা তো যোগ্যতার পরিচয় দিয়ে বিভিন্ন স্তর অতিক্রম করে তারা চাকরি পেয়েছেন, অতএব তাদেরকে আবার পুনরায় পরীক্ষায় ফিরিয়ে দেওয়া, অনেকের বয়স হয়ে গেছে, অনেকের শারীরিক অসুস্থতা রয়েছে, অনেকের ফ্যামিলি সমস্যা রয়েছে, এছাড়াও বহু দুরারোগ্য ব্যাধিতে তার পরিবার বা নিজে ভুগছে এবং এই রকমই একটি সংকটাপন্ন জায়গায় দাঁড়িয়ে পূর্বে যে মনোবল বা স্ট্রেংথ ছিল, ঠিক 42 বছর বা 38 বছর বা 39 বছর বা 44 বছরে এসে দাঁড়িয়ে সেই মনোবল বা সেই স্ট্রেংথ কিন্তু এখন বর্তমানে নেই। ফলে একটা অনিশ্চয়তার পরীক্ষার দিকে ঠেলে দিয়ে তাদের যে ভবিষ্যৎটাকে অন্ধকার করা হলো, আগামী দিনে কিন্তু আগামী প্রজন্ম এটা বিচার করবে এবং আজকের এই যে বার্তা সমাজের কাছে বার্তা পৌঁছালো, আগামী দিনে একটা ক্ষয়িষ্ণু সমাজের জন্ম দেবে, এটা কিন্তু অনস্বীকার্য, এটা কিন্তু জলের মতো পরিষ্কার। যোগ্য শিক্ষকেরা যদি তাদের যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাদের যদি চাকরি যদি না টেকে এবং যোগ্য ফ্রেশার ক্যান্ডিডেটরা তাদের আগামী দিনে যদি চাকরি সুরক্ষিত যদি না হয়, তাহলে সমাজ ব্যবস্থা কোন দিকে এগোবে, শিক্ষা কোন দিকে এগোবে, রাষ্ট্র পরিকাঠামো কোন দিকে এগোবে, এটা রইল আগামী দিনের আগামী প্রজন্মের কাছে একটা বড় চ্যালেঞ্জ। নমস্কার।